অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। $202 মিলিয়ন সহায়তা চুক্তি সই। ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। আর্থিক খাত সংস্কারে $2.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক ও এডিবি। মানতে হবে 3 শর্ত, ডিসেম্বরে হাতে পাওয়ার আশা। কঠোর নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা। পুনরুদ্ধার উৎপাদন শুরু, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিদর্শনে পর্যবেক্ষণ কমিটি। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতায় লাখো মানুষের ভোগান্তি। লক্ষ্মীপুর নোয়াখালীতে ফের বন্যার শঙ্কা। এবং আইএফআইসি ও বেক্সিমকো বন্ডের নামে হাজার কোটি টাকা লোপাট। সালমানের সহযোগী শেখ আফতাবের দেশত্যাগের আশঙ্কা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিপার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। দুপুরে যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $202 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মজাহুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠকে দেশের আর্থিক খাত সহ সরকারের নানামুখী সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি পালন সহ সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $202 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কৌর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সাথে সব ধরনের কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র সরকার। বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের স্বার্থে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. পরে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, শ্রম আইন সংশোধন, র্যাবের সংস্কার এবং রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ভারতের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত বাংলাদেশ আলোচনা করতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। প্রতিরক্ষা ও নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি। এদিকে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশ পুনর্গঠনে পরামর্শও চান তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় মার্কিন সরকারের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শাইমা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আসেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও খোলামেলা আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এইসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ সংস্কার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান।
নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান তার সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রশাসন, অর্থনীতি, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা জানান তিনি। এ সময় 6টি সংস্কার কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রস্তাবের একটি রূপরেখার বর্ণনা করেন। ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসে দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা করেছে তারা। তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত পেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় মার্কিন অর্থ বিভাগের সহকারী সচিব ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ এশিয়া মহাপরিচালক তাওকো কনিশুর নেতৃত্বে একটি সিনিয়র প্রতিনিধি দল। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকালে বাংলাদেশের কাঠামো সংস্কারে সহায়তার আগ্রহ প্রকাশ করেন মহাপরিচালক। বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে বাংলাদেশকে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। আর প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লব দেশের ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের নতুন সুযোগ দিয়েছে। বৈদেশিক মুদ্রা বাজারের গতিশীলতা, রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহের উন্নতির লক্ষণ দেখাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। 3 শর্তে বাংলাদেশকে $2.5 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি। রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে আলাদা আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বিশ্বব্যাংক $1 বিলিয়ন ও এডিবি $1.5 বিলিয়ন দেবে। তবে ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ ও নবগঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বাস্তবায়নের 3টি শর্ত পূরণ করতে হবে। ডিসেম্বর থেকে ধাপে ধাপে এ অর্থ ছাড় পাওয়ার আশা করছে বাংলাদেশ। এদিকে বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ ফেরানো সহ নানা বিষয়ে কথা বলেন তারা। গাজীপুর ও সাভারের বেশিরভাগ কারখানাতেই চলছে উৎপাদন কাজ। স্বতঃস্ফূর্তভাবে কাজ যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলেছে আশুলিয়ার আরও 29টি কারখানা। পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন কারখানায় ঘুরে দেখছে 11 সদস্যের কমিটি। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। উৎপাদনে ফিরেছে গাজীপুর ও সাভারের অধিকাংশ পোশাক কারখানায়। শ্রমিকরা কাজে যোগ দেয়, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। উৎপাদন তৎপরতায় কাটাচ্ছেন কর্মমুখর সময়। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলেছে আশুলিয়ার আরও 29টি কারখানা। তবে এখনও শ্রম আইন অনুযায়ী 18টি পোশাক কারখানা বন্ধ আর সাধারণ ছুটি চলছে 2টিতে। সকাল 8টা থেকেই উৎসাহ নিয়ে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের। তারা জানান, কারখানা বন্ধ থাকলে নিজেদেরই ক্ষতির মুখে পড়তে হয়। আমরা তো চাই না যে গার্মেন্টস বন্ধ হোক, আমরা সবাই চাই কাজ করতে। এখন সবাই যা আছে আমরাও তাই চাই। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে যোগ দেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। আমাদের অফিস যদি বন্ধ থাকে তাহলে আমাদের ঘর ভাড়া, বাসা ভাড়া, তারপরে আমাদের বউ বাচ্চা কাচ্চা আছে, সবকে নিয়ে চলতে হবে, আমাদের ফ্যামিলি আছে। তো আমরা চাই যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে খুব ভালোভাবে যেন চলে। আমরা পেটের দায়ে এখানে আসতে আমরা কোনো আন্দোলন চাই না। আমাদের এখানে যেভাবে আছে আমরা বেতনাদি সব কিছু সুষ্ঠুভাবে পাই এবং আমাদের শ্রমিকরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করে যাবে। আমরা চাই যে শিল্প কারখানা না বন্ধ হয়। নিরাপত্তা নিশ্চিতে কারখানার নিজস্ব কর্মী ছাড়াও মোতায়েন আছে শিল্প পুলিশ। এখানেও বন্ধ আছে কয়েকটি কারখানা। আমাদের শ্রমিকরা ভালো চায়, যে ভালোভাবে কাজ করতে চায়। শ্রমিকরা ফেরত চায় না, হাঙ্গামা চায় না। এদিন শ্রমিক অসন্তোষ নিরসনে 11 সদস্যের পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করে। কথা বলেন মালিক, শ্রমিক সহ পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে। আশুলিয়ায় আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে শ্রম অসন্তোষ চলছে। এই অসন্তোষের কারণ উপলব্ধি করা এবং সেগুলো সরকারের দৃষ্টিতে আনা, সমাধানের চেষ্টা করা, সেটাই আমাদের লক্ষ্য। 98% সময়ে একদম কারেক্ট সময় রপ্তানি করতে সক্ষম হই। আমাদের ডিসিপ্লিন ওয়ার্কফোর্স, আমাদের ডিসিপ্লিন এন্টারপ্রেনিয়র এবং আমাদের সরকারের সহায়তায় আমরা কিন্তু এটা করতে সক্ষম হই। আমরা ইনশাআল্লাহ এটি আবার করতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। কোন ফ্যাক্টরি দিতে 11 দফা, কোন ফ্যাক্টরি দিতে 16 দফা, যেরকম হাজিরা বোনাস সবাই এক করতে হবে 1000 টাকা। কিছু দাবি আছে মানছে, কিছু দাবি আছে অযৌক্তিক, কিছু আছে
যে আশেপাশের ফ্যাক্টরিতে চলে গেছে আমরাও চলে যাবো, মানে এরকম আছে। নতুন করে কোথাও অসন্তোষ সৃষ্টি না হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমিক মালিক সহ পোশাক খাত সংশ্লিষ্টদের মাঝে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ঝরছে বৃষ্টি। উপকূলীয় জেলাগুলোতে টানা 2 দিনের ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপন অপুর ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গেল 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে ফের দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম বিপাকে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীতে প্রভাবশালীরা যে পরিমাণ সরকারি জমি দখল করে স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেখানে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ। এখানে ড্রেনেজ ব্যবস্থাটা মানে একে নাই তো একে পরিকল্পিতভাবে যা আছে তাও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এগুলা কোনো রকমের তদারকি নাই, কোনো সংস্কার নাই, রিপেয়ারিং নাই। জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে রয়েছে অন্তত 50,000 বানভাসী। টানা বৃষ্টিতে অবনতির সংখ্যা দেখা দিয়েছে জেলার বন্যা পরিস্থিতির। টানা বর্ষণে তলিয়ে গেছে বরিশালের নিম্নাঞ্চল। 2 দিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জমেছে হাঁটু পানি। এমন পরিস্থিতি বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ ও রাজাবাহাদুর সড়ক এলাকার। এতে দুর্ভোগ পোয়াচ্ছেন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। চৌমাথা সিএনবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে রাঙ্গামাটি জেলার লংগদু, ননিয়ারচর, বাঘাইছড়ির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 9,000 মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। আমরা অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বসে থাকি সারাদিন, রাস্তাঘাট সব ডুবা, কোনো দিকে যাইতে পারতেছি না, আইতে পারতেছি না। আমাদের বেড়াইতে কাম নাই, কাজ নেই, তা কষ্টের মধ্যে চলাফেরা। টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল তলিয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগেরবাজার, আলিয়া মাদ্রাসা সড়ক ও মিঠাপুকুর পাড় এলাকায়। চরম দুর্ভোগ পোয়াচ্ছে শহরবাসী। সারা আগামাথা বাগেরহাট পুরো ডুবে যায়। আসলে এটা কঠিন ভোগান্তির ভিতরে আমরা যে পড়া লাগে। মানুষ প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বেরোয় না। বাসাবাটি হতে আসলাম, মোটর সাইকেলের মানে ভরে গেছে, চাকার উপরে পানি উঠে গেছে, ইঞ্জিন ডুবে গেছে, পৌরসভার সামনে পানি, রেল রোডে পানি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে দখল হওয়া খাল স্থায়ীভাবে পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। শেয়ারবাজার কেলেঙ্কারির ডন সালমান এফ রহমানের লুটপাটের তথ্য বেরিয়ে আসছে একের পর এক। আইএফআইসি ব্যাংক বন্ডের নামে তিনি মার্কেট থেকে আত্মসাৎ করেছেন হাজার কোটি টাকা। বেক্সিমকোর নামেও ছাড়েন 2,625 কোটি টাকার বন্ড। অথচ যে প্রকল্প দেখিয়ে বন্ড ছাড়েন সেই প্রকল্পের নেই কোনো অনুমোদন। বিপুলে অর্থ আত্মসাতের নেপথ্যের খলনায়ক বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের সিইও শেখ আফতাব। বিষয়টি জানাজানি হওয়ায় দেশ ছাড়ার পায়তারা করছেন তিনি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। শেয়ারবাজারের ডন বা দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান গেল বছরের অক্টোবরে পুরনো এ ভিলেন নতুনভাবে আসেন আইএফআইসি আমার বন্ড নিয়ে। গাজীপুরের শ্রীপুর টাউনশিপ নামে একটি প্রকল্প দেখিয়ে বন্ড ছাড়েন সালমান। 150 একর জায়গায় প্রায় 18,000 অ্যাপার্টমেন্ট ও সুবিশাল শপিং মল নির্মাণের কথা বলে শুধু প্রথম পর্যায়ে বন্ড থেকে 1,000 কোটি টাকা তুলে নেন তিনি। এ বন্ডের মূল মাস্টারমাইন্ড বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের সিইও শেখ আফতাব আহমেদ। শ্রীপুর টাউনশিপের মায়ানগর প্রজেক্টের বেশিরভাগ জমি কিনে দিয়েছিলেন এই আফতাব। কি আছে এই প্রকল্পে যার শেয়ার ছাড়ার কিছুদিনের মধ্যেই সব বিক্রি হয়ে যায়, সেই প্রকল্প দেখতে এবার গাজীপুরের দেশ টিভি। মায়ানগর মূল প্রকল্পে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। 150 একর জায়গা নিয়ে প্রকল্পটির 72 একরই দখল করা। এর চেয়েও বড় অনিয়ম, প্রকল্পটিরই নেই কোনো অনুমোদন। অনুমোদনহীন এই প্রকল্পের কথা বলেই কয়েক কোটি টাকা নিজের পকেটে পুরেছিলেন এই আফতাব। মূলত সালমান এফ রহমানের অর্থ লোপাটে বন্ডের ধারণা দিয়েছিলেন তিনি। একই প্রকল্প দেখিয়ে চলতি বছরের এপ্রিলে দ্বিতীয়বার বন্ড ছাড়েন সালমান আফতাব চক্র। এবার নাম দেয় বেক্সিমকো বন্ড। 2,625 কোটি টাকার এই বন্ড থেকে পাওয়া অর্থ মায়ানগর প্রকল্পে ব্যয় হবে বলে প্রচারণা চালায় তারা। বন্ড প্রতারণায় সালমানের ছায়াতলে থেকে
কোটি কোটি টাকার মালিক হয়েছেন আফতাব। IPSSL নামের একটি গাড়ি ভাড়া প্রতিষ্ঠানের কর্মচারী থেকে এখন কয়েক কোটি টাকার মালিক। গুলশান ও উত্তরাতে দুটি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি শহর, দুবাইতে সম্পদ গড়ার অভিযোগও আফতাবের বিরুদ্ধে। বর্তমানে সালমান এফ রহমানের অবৈধ সম্পত্তি তার নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন এই আফতাব। এ নিয়ে তার সাথে কথা বলতে গুলশান অফিসে গেলে সেখানকার কর্মকর্তারা জানান তাকে চেনেনি না তারা। মূলত গা ঢাকা দিতেই কর্মচারীদের এই নির্দেশনা দিয়েছেন শেখ আফতাব। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এদিকে সালমান এফ রহমানের সম্পত্তি ভোগ দখল করতে বেক্সিমকো হোল্ডিংসের বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার অভিযোগও আছে সিইও আফতাবের বিরুদ্ধে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ প্রাপ্তদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। মুক্তিযোদ্ধা না হয়ে সুবিধা গ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানান তিনি। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে নানা ইস্যুতে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। জানান, যাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে তালিকা পর্যালোচনার কথাও জানান উপদেষ্টা। জানান, মুক্তিযোদ্ধা ইস্যুতে ৩৭০০ মামলা ঝুলে আছে। ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সাথে প্রতারণা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কেন নেব না, এটা তো জাতির সাথে প্রতারণা হয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে। তালিকা প্রস্তুতের পর জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানান ফারুক আজম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী অঞ্চল পশ্চিমে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরের তেরখাদি এলাকায় ভিক্টোরিয়া প্যালেস কনভেনশন সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জয়নাল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি রাজশাহী মহানগরীর জামায়াতে আমির মোহাম্মদ কেরামত আলী এবং ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সভাপতি সিফাতুল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন দুঃশাসন শেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় ধরে রাখতে হবে। পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম রুবেলকে 5 দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ ফয়সল তারেক রোববার দুপুরে শিক্ষার্থী আলী রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার রুবেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে তাকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের 10 দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে র্যাব সদস্যরা কুমিল্লা থেকে রুবেলকে গ্রেফতার করে। ভারতের বিপক্ষে সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দলগত পারফরমেন্স করলে ভারতকে হারানো সম্ভব। আর এবারই সেই সুযোগটা রয়েছে। পেস বোলিংয়ের চেয়ে স্পিনারদের উপর বেশি আস্থা টাইগার অধিনায়কের। ভারতের বিপক্ষে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এসব কথা জানান শান্ত। রিফাত আনজুমের রিপোর্টে বিস্তারিত। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে রবিবার দুপুরে ঢাকা ছেড়েছেন মুশফিক লিটনরা। নির্ধারিত সময় বিমানবন্দরে উপস্থিত হন ক্রিকেটাররা। জাতীয় দলের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে শনিবার রাতে দেশে ফিরেই রোববার দলের সঙ্গে উড়াল দেন।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন জেতার পরিকল্পনাই থাকবে, তবে ভারতের মাটিতে চ্যালেঞ্জটা মোটেও সহজ হবে না। প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি, আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। স্পিনার সাকিব মিরাজের অভিজ্ঞতায় আস্থা রাখছেন শান্ত, আর পেসাররা দারুণ ফর্মে থাকলেও প্রতিপক্ষের অভিজ্ঞতায় পিছিয়ে আছে তারা। স্পিনারদের যে কোনো কন্ডিশনে ভালো বোলিং করার মতো সক্ষমতা রয়েছে, যেটা দলের জন্য ইতিবাচক। স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ভারত সফর। সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। $202 মিলিয়ন সহায়তা চুক্তি সই। ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। আর্থিক খাত সংস্কারে $2.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্ব ব্যাংক ও এডিবি। মানতে হবে 3 শর্ত, ডিসেম্বরে হাতে পাওয়ার আশা। কঠোর নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা। পুরোদমে উৎপাদন শুরু, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিদর্শনে পর্যবেক্ষণ কমিটি। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতায় লাখো মানুষের ভোগান্তি। লক্ষ্মীপুর, নোয়াখালীতে ফের বন্যার শঙ্কা। এবং আইএফআইসি ও বেক্সিমকো বন্ডের নামে হাজার কোটি টাকা লোপাট। সালমানের সহযোগী শেখ আফতাবের দেশত্যাগের আশঙ্কা। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।